স্যার জঙ্গিপুর, জঙ্গিপুর হচ্ছে সেই জায়গাটা যেখানে 3 বিড়ি মালিক তারা প্রার্থী। জঙ্গিপুর এমন একটা জায়গা যেখানে একটা কথা বলা হচ্ছে যে উত্তর মানে পাহাড় থেকে নামতে নামতে প্রথম সমতলে যে সিটটা তৃণমূল জিততে পারে সেই সিটটা। আবার যেটা বলা হচ্ছে যে জঙ্গিপুর সেই সিটটা যেখান থেকে এর আগে প্রণববাবুরা জিতে গেছেন, জিতেছেন। তো এই যে জঙ্গিপুর সিটটা, এই জঙ্গিপুর সিটের এবারের কম্পোজিশনটা কি? প্রণববাবুকে জিতিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সত্যি কথাটা সত্যি করে বলাই ভালো। একদম। প্রণববাবু নিজের কবজির জোরে জিততে পারতেন না। তিনি বরাবর রাজ্যসভায় জিততেন, লোকসভায় জিততে পারতেন না, বারবার হেরেছেন। তার সেই হারের বদনামটা ঘুচিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী তখন মুর্শিদাবাদের মুকুটহীন সম্রাট বা বেতাজ বাদশাহ, আপনি যা খুশি বলতে পারেন। কিন্তু কথা হচ্ছে সে রামও নেই, সে অযোধ্যাও নেই। অধীর চৌধুরীর যে দুর্গ মুর্শিদাবাদে ভেঙে গুড়িয়ে গেছে, এবার আমার ধারণা বহরমপুরে অধীর চৌধুরী নিজে জিততে পারবেন কিনা অন্তত যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। অন্তত আমার মনে তাই, যে আমার মনে সন্দেহ আছে অধীর বাবু ফর দ্য ফার্স্ট টাইম অনেকদিন পরে তাকে পরাজয়ের মুখোমুখি হতেও পারে, এটা সম্ভাবনা রয়েছে। ফলে জঙ্গিপুর অঞ্চলে অধীর বাবুর সেই মিথ আর নেই, এইটা একটা বড় ফ্যাক্টর। 2, ওইটা হচ্ছে বিড়ি শিল্পের জায়গা। বিড়ি শ্রমিক, তাদের মজুরি, তাদের কাজের শর্ত, বিড়ি মালিকদের হাতে পুঁজি, অনেক বিড়ি মালিক যথেষ্ট পয়সা মালিক ওরা। ফলে ওটা অদ্ভুত পিকুলিয়ার, এবং ওখানে রাজনীতিতে অস্বীকার করার উপায় নেই। ওখানে ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মুর্শিদাবাদের রাজনীতিতে। এবং আমরা গোটা পশ্চিমবাংলায় যাদের সংখ্যাগুরু বলি হিন্দুরা, কিন্তু মুর্শিদাবাদের সংখ্যালঘু। জঙ্গিপুরে আমি যদ্দূর জানি জঙ্গিপুরে হিন্দুদের সংখ্যা 38%-এর কাছাকাছি। অন্যদিকে মুসলিম জনসংখ্যা হচ্ছে 62-র সামান্য বেশি, এইরকম আমি যদ্দূর জানি। ফলে এখানে রাজনীতিটা একটু অন্যরকম হয়। এখন এই জঙ্গিপুরে যে অ্যাসেম্বলি সেগমেন্টগুলো রয়েছে প্রায় অধিকাংশই কিন্তু আমি দেখেছি যে ওগুলো ম্যাক্সিমাম কিন্তু মুসলিম অধ্যুষিত। সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম। 2011 সালেও ওখানে কংগ্রেসের এবং অধীর বাবুর প্রভাব ছিল, কিন্তু 2016 থেকে সেই প্রভাব কমতে থাকে। তবে অধীর বাবুর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনগুলো, যদি আমাকে পরে একদিন সময় দেন আমি একদম 90-এর দশক থেকে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনগুলো পাশাপাশি রেখে বিচার করে দেখাবো। লোকসভা নির্বাচনে অদ্ভুতভাবে অধীর বাবু জিততেন, বিধানসভায় কিন্তু ম্যাক্সিমাম সিপিএম এগিয়ে থাকতো, কিছু জায়গায় আরএসপি জিততো। এটা অদ্ভুত ইকুয়েশন ছিল। সেই ইকুয়েশনটা কতখানি প্রকাশ্য, কতখানি আন্ডার দি টেবিল কি সব হতো আমি বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা ছিল, সেটা প্রমাণ করা যায়, তথ্য রয়েছে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে 2016 থেকে কংগ্রেসের পতন এবং তৃণমূলের উত্থান, এইটা কিন্তু ঘটেছে। আর বিজেপি তার ভোটটাকে মোটামুটি ধরে রেখেছে। আমি আপনাকে কতগুলো তথ্য দিই। জঙ্গিপুরে ঠিক ভোটের পার্সেন্টেজটা কি হয়েছিল। জঙ্গিপুরে 2009 সালে যদি আমরা দেখি, 2009 সালে জঙ্গিপুরে প্রণব মুখার্জি জিতেছিলেন 54.24% ভোট। বুঝতে পারছেন ভোটের কতটা অধীর বাবুর প্রভাব ছিল। অন্যদিকে সিপিএম এর মৃগাঙ্ক শেখর ভট্টাচার্য 40.52% ভোট। প্রণববাবু পেয়েছিলেন 5,06,000 কিছু ভোট, আর মৃগাঙ্ক সরকার শেখর ভট্টাচার্য পেয়েছিলেন 3,78,600 ভোট। বিজেপির দেবাশিস মজুমদার 2.33% ভোট, 21,791। অর্থাৎ বিজেপির ভোট সিগনিফিক্যান্ট নয়, ইনসিগনিফিক্যান্ট ভোট। এখন সেখানে বাই ইলেকশন হলো 2012-তে, জানেন যে প্রণববাবু ছেড়ে দিতে হলো, তিনি রাষ্ট্রপতি হলেন। অভিজিৎ মুখার্জি জিতলেন, ভোটের পার্সেন্টেজ কমলো, 39% ভোট পেলেন, 3,32,919টা ভোট পেলেন, অনেকটা ভোট কমলো, কোথায় 54.24%, কোথায় 39.1%। সিপিএম
প্রায় ছুঁয়ে ফেলেছিল। 38.71% ভোট। মুজাফফর হোসেন পেলেন 3,30,000। ব্যবধান ছিল মাত্র 2,536টা ভোট। অর্থাৎ কংগ্রেসের ভোট কমতে শুরু করেছে। আর বিজেপির সুধাংশু বিশ্বাস কিন্তু ভোট অনেকটা বাড়িয়েছিলেন। আগের বারে 21,791 ভোট দেবাশিস মজুমদার পেয়েছিলেন, সেবারে পেলেন 85,887টা ভোট, 10% ভোট। অর্থাৎ বিজেপির পক্ষে ভোটটা বাড়ছিল। একমাত্র বিজেপির ভোটটাই বেড়েছিল, কংগ্রেসের মাইনাস, সিপিএম এর মাইনাস, বিজেপির প্রায় 7% ভোট বেড়ে গিয়েছিল। এরপরে এলো 2014 সালের নির্বাচন। 2014 সালের নির্বাচনে অভিজিৎ মুখার্জি, সেও খুব অল্প ব্যবধানে জিতলেন, 33.80%, 3,78,201। সিপিএম এর মুজাফফর হোসেন 3,70,040। বিজেপির সম্রাট ঘোষ 96,751, অর্থাৎ 8.65% ভোট। সেটাও ভোট কিছুটা উনি বাড়িয়েছিলেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সেই ভোটের যে ব্যবধান সেটা হচ্ছে 8,161, কম ব্যবধানেই জিতেছিলেন। 2019-এ অভিজিৎ মুখার্জি থার্ড হয়ে গেলেন, 19.61% ভোট কংগ্রেসের। তার মানে ওর মিথ্যা শেষ। মিথ শেষ, বোঝাই যাচ্ছে যে মানে কংগ্রেসের মিথ, অধীর মিথ সবই মোটামুটি ডিক্লাইনিং ফেজে। জিতে গেল এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তথাকথিত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান 43.15% ভোট, 5,62,838। মাফুজা খাতুন বিজেপির সেকেন্ড পজিশনে বাউন্স করে এগিয়ে এলেন, 3,17,056, 24% ভোট। এই হচ্ছে ওখানকার ভোটের পার্সেন্টেজ। এখন প্রশ্ন হচ্ছে এবার কি হতে পারে। ওই অঞ্চলটা একটু পিকুলিয়ার। এই 37% যে ভোটটা রয়েছে, সেই ভোটটা 38%-এর কাছাকাছি। ওই ভোটটা যদি কনসেন্ট্রেট করে এবং বাকি 62% ভোট যদি ভাগাভাগি হয়, তাহলে কিন্তু কি হবে বলা মুশকিল। এবারেও কংগ্রেসে মুর্তজা হোসেন, একজন পুরনো ভেটারেন কংগ্রেসম্যান, বিজেপির ধনঞ্জয় ঘোষ, লোকাল একজন, তৃণমূল কংগ্রেসের আবার খলিলুর রহমান। ফলে এই জায়গাটা অদ্ভুত জায়গায় রয়েছে যে কে কত ভোট কাটবে, ওটা নির্ভর করছে ভোট কাটাকাটির উপরে। অ্যাবসলিউটলি রেজাল্ট হবে ভোট কাটাকাটির উপর। কোনো এফেক্ট ফেলবে? এবার সেই পয়েন্টে আমি আসছিলাম যে সাগরদিঘি আগে পর্যন্ত, সাগরদ্বীপ দিঘি নির্বাচনে আগে পর্যন্ত মনে করা হতো যে ওই 30% ভোট যেন তৃণমূল কংগ্রেসের একেবারে নিজস্ব ভোট, সেই ভোট কোথাও যাবে না। মানে গোটা পশ্চিমবঙ্গের 30% মুসলিম ভোট, একদম বলাই ভালো, ওরা মুসলিম ভোটের কথাই বলতো, যেটা মুর্শিদাবাদে অনেক বেশি। মুর্শিদাবাদে 60, কোথাও 55, কোথাও 40, 45, কোথাও 49, কোথাও 55, এখানে তো 60-এর উপরে মুসলিম পার্সেন্টেজ। সেখানে 2023 সালে যে ইলেকশন হলো আফটার দ্য ডেথ অফ সুব্রত সাহা, সেখানে কিন্তু বাইরন বিশ্বাস জিতে গেলেন, এবং এমন ভাবে জিতলেন দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা নিয়ে তারা নিশ্চিত থাকে সেটা ধস নেমে গেছে। পরবর্তীকালে ওরা বাইরন বিশ্বাসকে নিয়ে নিল নিজের দলে, তাতে সব ভোটাররা তো তার পক্ষে চলে যায়নি। ফলে এই ফ্যাক্টরটা কিন্তু মনে রাখতে হবে। ওই ফ্যাক্টর, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এদের একটা পার্টিকুলার কমিউনিটি ভোট পাবেই, এই জায়গাটা কিন্তু আর সাগরদিঘি বলে দিচ্ছে আর নয়। ফলে এই এফেক্টটা যদি সব জায়গায় ছড়াতে থাকে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে দুর্গতি আছে, পরিষ্কার আমি বলে দিচ্ছি দুর্গতি আছে। কারণ এটা লোকসভা নির্বাচন, এখানে কেন্দ্রীয় বাহিনী, এবং আপনি জানেন যে কেন্দ্রীয় বাহিনী ওখানে অনেক বেশি পরিমাণ রাখা হচ্ছে, ওখানে নিয়োগ করা হচ্ছে, কারণ নির্বাচন কমিশন চাইছে না ওখানে একটা মানুষেরও কোনো ক্ষতি হয়ে যায়। ফলে যদি আরো কঠোর ব্যবস্থা নেয় কেন্দ্রীয় বাহিনী, তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল যেভাবে ভোট করায় লোকসভা নির্বাচন ওটা করতে পারবে না। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে সাগরদিঘিতে যখন বাই ইলেকশন হচ্ছে, জেনারেলি আমরা দেখি বাই ইলেকশনে শাসক দল জেতে, এখানে উল্টো ফল হচ্ছে। এটা লোকসভা নির্বাচন, যে শাসক দল পশ্চিমবঙ্গে আছে সে দিল্লিতে ক্ষমতা তৈরি করবে, দূর দূর তো কেউ কেউ এটা ভাবনার মধ্যে আনে না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সাগরদিঘির পর জঙ্গিপুরের লোকসভা কেন্দ্রের যে চেহারাটা, সেই চেহারাটা কিন্তু অন্যরকম হওয়া উচিত না? এক, দুই, দিল্লিতে কে সরকার করবে এই এজেন্ডায় তো ভোট হচ্ছে, রাজ্যে সরকারের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো সেটা সাগরদিঘি বুঝিয়ে দিয়েছে। কোন মেসেজ এখান থেকে বেরোচ্ছে কি?
না, আসলে মুর্শিদাবাদে না এই মেসেজগুলো একটু গোলমেলে মেসেজ। কিরকম বলি, সেটা হচ্ছে মুর্শিদাবাদে আমি যা দেখতে পাচ্ছি যে এই যে কেন্দ্রে সরকার গঠন, এগুলো কিছু মানুষের মধ্যে তো থাকেই। ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে না ইন্ডি অ্যালায়েন্স সরকার গড়বে, এ নিয়ে একটা বিতর্ক আছে। আপনি মুর্শিদাবাদ গেলে এই বিতর্কটা পাবেন না। আমি মুর্শিদাবাদ নিজে একাধিকবার ইতিমধ্যে গেছি, এই বিতর্কটা নেই। ওখানে কিন্তু ভোটে ধর্ম কিছুটা প্রভাব পড়েই, অস্বীকার করার উপায় নেই। সেখানে গ্রামের ভোটের ধরন একরকম, শহরে ভোটের ধরন একরকম। ওখানে শহরগুলো বেসিক্যালি হিন্দু প্রধান শহরগুলো, গ্রামগুলো বেসিক্যালি মুসলিম প্রধান। ফলে গ্রামাঞ্চলে যে ধরনের ভোট হয় শহরাঞ্চলে অন্য টাইপের ভোট হয়। প্লাস ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে সরকার গঠন করতে পারে, এই যে একটা বিভিন্ন জনমত সমীক্ষায় যত উঠে আসছে, তত তৃণমূল কংগ্রেস কিন্তু কনসেন্ট্রেট করছে যে বিজেপি ক্ষমতায় এলে এই করবে সেই করবে, এই তোমাদের সর্বনাশ করে দেবে, এইগুলো ছড়ানোর চেষ্টা করছে, যেগুলো প্রত্যেকটাই হাস্যকর মানে মিথ্যে কথা, কিন্তু তারা ছড়ানোর চেষ্টা করছে। ফলে ভোটের ওপর এর একটা প্রভাব পড়বেই। কিন্তু তারপরেও আমি বলবো যে সাগরদিঘি কিন্তু দেখিয়ে দিয়েছে যে এই ভোট কিন্তু আর ওই মুসলিমরা চোখ বন্ধ করে সব তৃণমূলকে ভোট দিয়ে দেবে, এই ব্যাপারটা মুর্শিদাবাদে কাজ করছে না। সাগরদিঘি তার প্রমাণ। ফলে সেইটা যদি ঘটে, অর্থাৎ ভোটে একটা ভাঙন ধরে, এবং ধরা যাক এই 62% ভোটটা, ওটা যদি প্রায় হাফ হাফ ভাগ হয়ে যায়, তখন যে কি হবে কেউ বলতে পারছে না। তাই এটাকে আমি খুব ভবিষ্যৎবাণী করতে পারছি না, কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় রয়েছে। এর সঙ্গে আমি এটাও বলবো, আগামী পশ্চিমবাংলার রাজনীতি, মুর্শিদাবাদের রাজনীতি কোন দিকে যাবে সেটা আপনাকে জানিয়ে দেবে কিন্তু জঙ্গিপুর। বলে দিলাম, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আপনাকে জানাবে। গেট রেডি ফর দ্যাট। এখান থেকে বুঝতে পারবো যে পশ্চিমবাংলার রাজনীতির যে অগ্রগমন কোন দিকে যাচ্ছে। এখানে বাইরনের ভাই নির্দল প্রার্থী, ঠিক কোনো প্রভাব ফেলবে? বাইরনের ভাই নির্দল প্রার্থী শোনা যাচ্ছে। বাইরনের বাবা মানে তিনি ছেলে হয়ে নেমে পড়েছেন। বললাম না, এই ভোট যত কাটাকাটি হবে, কারণ এখানে ভোট কাটাকাটি পরিষ্কার, ওই 62-62.5% ভোটটা কিভাবে কাটাকাটি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। এটা খুব ইন্টারেস্টিং জায়গায় রয়েছে। আমি একজন অ্যানালিস্ট হিসেবে সেই জন্য এটা ভবিষ্যৎবাণীতে যাচ্ছি না। এটা খুব ইন্টারেস্টিং জায়গায়। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তাকেই থাকবো, এই রেজাল্টটা কি হয়, ভোটের পার্সেন্টেজ কে কেমন পায়, তার উপরে আগামী পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের রাজনীতির অনেকটা নির্ভর করবে। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী